আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্বস। রাইট ফর্ম ভার্বস এর এটা আহ, বলা যায় যে ভার্বস ডিপেন্ড অন টেন্স, অর্থাৎ ভার্বের যে রাইট ফর্ম ভার্বস এর বেশ কিছু রুলস আছে, তার মধ্যে বেশ কিছু রুলসে উল্লেখ থাকে হচ্ছে যে এই জিনিসগুলো থাকলে এই ভার্বটা এই টেন্স হবে, এই ভার্বটা এই টেন্স হবে এবং এই ভার্বটা এই টেন্স হবে। এরকম যে জিনিসগুলো, সে ভার্বগুলোকে টেন্স অনুযায়ী আমরা ভার্বটা আলাদা করেছি। সে অনুযায়ী আজকের এই ক্লাসটা। তো প্রথমেই যেটা দরকার সেটা অবশ্যই জানতে হবে যে টেন্স সম্পর্কে আপনাদের আগে ডিটেলস একটা ধারণা থাকতে হবে, কারণ টেন্স সম্পর্কে ধারণা না থাকলে এই ক্লাসগুলোর কিছু বোঝা যাবে না। তো প্রথমত টেন্স সম্পর্কে আপনাদের একটা ক্লাস করতে হবে। ডিসক্রিপশন বক্সে টেন্স সম্পর্কে যে ক্লাসটা লাগবে সেটা লিংক আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর ওই ক্লাসটা করার পরে তারপরে ইনশাল্লাহ এই ক্লাসটা করবেন। আশা করি সব বুঝতে পারবেন, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো যাওয়া যাক আজকের যেই ভার্ব ডিপেন্ডস অন টেন্স। তো প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন অনুযায়ী আমরা যেটা জানি, যদি আমরা বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, প্লাস বাকি অংশ। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর যে গঠনটা। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তো এই যে ভার্বটা, এই ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী এর আমরা যদি চিন্তা করি যে ভার্ব কখন কি হয়, যখন সাবজেক্ট ফার্স্ট পারসন, তখন ভার্ব হচ্ছে আমাদের কি হবে, ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে না। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। ভার্বের সাথে এস বাই এস কখন যুক্ত হয়, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন এস বাই এস যুক্ত হয়। তো যাই হোক, সেটা হচ্ছে ভার্বের আলোচনা। ভার্ব ডিপেন্ড অন সাবজেক্ট অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা শিখেছিলাম। তো আমাদের এই যে আলোচনা, সেটা আমরা দেখালাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠনটা কি রকম। তো দেখেন এখানে যে বাক্যটা দেয়া আছে, বাক্যটা হচ্ছে বাক্যটা হচ্ছে আহ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এখানে বলছে যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে এখানে আছে রাইস, আর সেটা রাইট ফর্ম ভার্বস করে হয়ে গেছে রাইজেস। তো এটা রাইজেস কেন হলো? এরপরে বলছে এভরিডে শি রিড নিউজ পেপার। এরপরে এভরিডে শি রিডস নিউজ পেপার। ওকে, এরপরে বাবর ডিফেট ইব্রাহিম লোদি এট পানিপথ। তাহলে বাবর এবার বলছে ডিফেটস। তো এই যে জিনিসগুলা, বাবর ডিফেটস এবং দ্য সান রাইজেস, এভরিডে শি রিডস। তো এখন কথা হচ্ছে হলে এখানে তো আমাদের বাক্যটা প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার বোঝা যাচ্ছে না। সে প্রতিদিন পড়ে। আহ এরপরে বলছে সূর্য ওঠে। হ্যাঁ, সূর্য তো রেগুলারই ওঠে, অতীতে উঠতো, এখনো ওঠে, ভবিষ্যতে উঠবে, স্বাভাবিক। এরপরে সে পড়ে, সে আগেও পড়তো, এখনো পড়ে, পরেও পড়তে পারে। এরপরে বাবর হচ্ছে পানিপথে ইব্রাহিমকে হারিয়েছিল। তো এটা তো হচ্ছে অতীতের ঘটনা। এটাতে কেন ডিফেটস হলো, কেন ডিফেটেড হলো না, কেন পাস্ট হলো না? তো আমরা যদি একটু উপরে খেয়াল করি যে এখানে দেয়া আছে যে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ যেটা আমরা বলি চিরসত্য। চিরসত্য বলতে কোনগুলা? যেমন সূর্য পশ্চিমে অস্ত যায়, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য ওঠে, সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই যে জিনিসগুলা, যেগুলা ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো সবাই বিশ্বাস করে, এর কোনো বাইরে হতে পারে না, ইউনিভার্সাল ট্রুথ। এরপর হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ঐতিহাসিক সত্য। যেমন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, এটা তো ঐতিহাসিক এবং সত্য। এরপরে বাবরের যে কাহিনী বলা হয়েছে, বাবর ইব্রাহিম লোদী হারিয়েছিল, এটা তো ঐতিহাসিক ঘটনা। এরপরে হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলার কাহিনী আছে, এরকম যত ঐতিহাসিক ঘটনা আছে সেটা। এরপরে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত সত্য, অর্থাৎ অভ্যাসগত মানে যেটা রেগুলার করে। যেমন বাবা প্রত্যহ কোরআন পড়তেন, বাবা রোজ সকালে হাঁটতেন বা হাঁটে। এই যে বাক্যগুলা, এগুলোকে বলা হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে আমরা দেখলাম ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট।
ইত্যাদি বোঝালে সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা এই জন্যই দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ এখানে ইউনিভার্সাল ট্রুথ আছে, হিস্টোরিক্যাল ফ্যাক্ট আছে এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট আছে। যার কারণে কিন্তু আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে দিলাম। তাহলে আশা করি বোঝা গেছে দ্য সান রাইজেস কেন হলো? কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এরপরে এভরিডে শি রিডস কেন হলো? কারণ এটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এরপরে হচ্ছে বাবর দি ফেটস কেন হলো? কারণ এটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা বা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। তো এখানে এস বা ইএস যুক্ত করার যে ফ্যাক্টটা যেটা বললাম সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এস বা ইএস যুক্ত করেছি আমরা। এবার যাই আমাদের নেক্সট ধাপে। তো এরপরের যে বাক্যটা সেটা বলছে, যদি আমরা একটু খেয়াল করি যে বেশ কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো থাকলে আমরা অনায়াসে বলতে পারবো বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ যে ওয়ার্ডগুলো থাকলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন এর আগে দেখলাম যে আমরা কি ঐতিহাসিক সত্য এরকম যেটা বাক্য। এবার দেখব কিছু ওয়ার্ড থাকলে যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আমরা যদি একটু খেয়াল করি যে অলওয়েজ, ডেইলি, এভরিডে, এভরি প্লাস টাইম, অর্থাৎ এভরিডে, এভরিওয়্যার, এভরি উইক, এভরি টাইম, এভরি সামার, হোয়াটএভার, এভরি প্লাস টাইম। তাহলে এভরি প্লাস টাইম। এরপরে ফ্রিকুয়েন্টলি, জেনারেলি, ন্যাচারালি, নরমালি, অকেশনালি, অফেন, রেগুলারলি, রেয়ারলি, সেলডম, সামটাইমস, ইউজুয়ালি ইত্যাদি ওয়ার্ডগুলো যুক্ত থাকলে সেন্টেন্স সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এই পয়েন্টটা মুখস্থ রাখতে হবে যে কি কি অলওয়েজ, ডেইলি, এভরি প্লাস টাইম, ফ্রিকুয়েন্টলি, জেনারেলি, ন্যাচারালি, নরমালি, অকেশনালি, অফেন, রেগুলারলি, রেয়ারলি, সেলডম, সেলডম, সামটাইমস, ইউজুয়ালি, এই যে অংশগুলা এগুলো হচ্ছে আমাদের মাথায় সেভ রাখতে হবে। এগুলো থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখন বলা হয়েছে জেনারেলি আই নট গো টু নেট প্রো। তাহলে জেনারেলি আই নট গো টু নেট প্রো, তাহলে কি হবে? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেয়া আছে নট গো, তাহলে আমরা একটা সরকারি ভাব, সরকারি অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড। যেহেতু এখানে আই আছে, আই এর জন্য অবশ্যই ডু আসবে। তাহলে জেনারেলি আই ডু নট go to NetPro. Generally, I do not go to NetPro. তো এরকম যদি অলওয়েজ, আই অলওয়েজ গো টু স্কুল, হি অলওয়েজ গো টু স্কুল, তো আপনারা এখন ভাবতে পারেন যে এটা তো অভ্যাসগত বা রেগুলারই ঘটে। তো এটা রেগুলার না, এটা যেহেতু আমরা অলওয়েজ দেয়া আছে, আমরা অলওয়েজ এর রুলস অনুযায়ী সেটাকে বলে দিব। এবার আসি, বেশ কিছু ওয়ার্ড থাকলে বা বেশ কিছু জিনিস থাকলে আমরা বুঝে যাব সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এর আগে একটা ভিডিও যেটা ছিল হচ্ছে when to use ing with the verb, সেটাতেও বলা হয়েছে। এটা আবার একটু রিপিট হয়ে যাচ্ছে। তো যাই হোক, বলে যাই আমরা। তো কখন কখন আমরা বুঝবো যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে? যেমন নাও, at present, at this moment, at this time, at this week। তো এই তিনটি সময় জ্ঞাপক ওয়ার্ড বা পেজ যুক্ত থাকলে সেন্টেন্সের ভার্ব সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের শর্ত এখানে দেয়া আছে কোনটা? তিনটা। নাও, at present, at this moment। তাহলে এখন যদি বাক্য দেয়া আছে নাও হি গো টু স্কুল, এখন সেই স্কুলে যাচ্ছে, আমরা এখন হি দেখে বলতে পারবো যে গোস টু স্কুল, দিতেই পারি। কিন্তু এই তো এখানে আছে নাও, যার কারণে হবে নাও হি ইজ গোয়িং টু স্কুল। যেহেতু কন্টিনিউয়াস, তার মানে ইজ গোয়িং টু স্কুল। এরপরে আসে যে ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু এর পূর্বে গো ব্যবহৃত হইলে তার সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ইনফিনিটিভ কি জিনিস সেটা হচ্ছে আমরা ভার্বের ক্লাসে বলেছি, এবং টেন্সের যে ক্লাসে সেখানে ইনফিনিটিভ বোঝানো হয়েছে। আর বলি, ইনফিনিটিভ টু বলতে এখানে টু উজ্জ থাকে, বা এখানে একটা টু থাকবে, উজ্জ থাকতেও পারে, যেটা বেয়ার ইনফিনিটিভ সেখানে টু উজ্জ থাকে। এবং এই যে ইনফিনিটিভ টু মানে টু প্লাস ভার্ব ইকুয়ালস টু ইনফিনিটিভ টু প্লাস, আচ্ছা টু বলতে কিন্তু টি ডাব্লিউ না, টি ও। আমি দেখিয়ে দিই, হ্যাঁ, ইট উইল বেটার, মাচ বেটার। তাহলে এই তো এরকম যখন টু প্লাস ভার্ব থাকে তখন সেটাকে বলা হয় ইনফিনিটিভ।
তাহলে ইনফিনিটিভ কখন হবে? যখন টু প্লাস ভার্ব থাকবে তখন সেটাকে ইনফিনিটিভ বলবে। তো এই টু প্লাস ভার্বের পূর্বে যখন গো ভার্ব থাকবে তখন সেই গো ভার্বটা হয়ে যাবে আইএনজি ফর্ম। যেমন দেখো এখানে হি গো টু ওপেন, এখানে টু হচ্ছে টু এবং ওপেন হচ্ছে ভার্ব, তাহলে টু প্লাস ভার্ব ইকুয়ালস টু ইনফিনিটিভ এবং তার পূর্বে আছে গো ভার্ব। তাহলে এবার বলো তো কি হবে? হ্যাঁ, অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ইজ গোয়িং টু ওপেন আ ক্লাব। এরপরে শি গো টু বিল্ড আ হাউস, তাহলে টু বিল্ড এটা হচ্ছে ইনফিনিটিভ, তার এটা পূর্বে গো আছে, তাহলে এ হবে ইজ গোয়িং টু বিল্ড আ হাউস। তাহলে এটা গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমরা যাব বেশ কিছু ওয়ার্ড থাকলে যেটা বুঝি আমরা পাস্ট ইনডিফিনিট, যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে যে ওয়ার্ডগুলো ছিল সেরকমই পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমরা অনায়াসে বলে দিতে পারবো যে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা মুখস্থ রাখতে হবে। যেমন yesterday, the day before yesterday, ago, long ago, long since, long before। এরপরে লাস্ট প্লাস টাইম, লাস্ট প্লাস টাইম বলতে লাস্ট, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। সো এই লাস্ট প্লাস টাইম। এরপরে ওয়ান্স আপন এ টাইম, ফর্মালি। তো তাহলে কি কি পাইলাম আমরা? yesterday, the day before yesterday, ago, long since। yesterday, the day before yesterday, ago, long since, long before। এরপর লাস্ট প্লাস টাইম, এরপরে হচ্ছে once upon a time and formally। এই যে ওয়ার্ডগুলো থাকলে আমরা হচ্ছে সেটা বলে দিতে পারবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই গো টু ঢাকা 6 months ago, যেহেতু এখানে এগো আছে এবং ভার্ব আছে গো, তাহলে গো ভার্বের পাস্ট কি জানি আমরা? ওয়েন্ট। তাহলে আই ওয়েন্ট টু ঢাকা 6 months ago। এরপরে হি ডু দ্য সাম লাস্ট নাইট, যেহেতু লাস্ট নাইট আছে তাহলে অবশ্যই এটা ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ডু আছে তাহলে কি ডিড হবে, হি ডিড দ্য সাম লাস্ট নাইট। এরপর আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে আমরা নির্ণয় জানি? তো এরকম প্রেজেন্ট পারফেক্টেরও বেশ কিছু ওয়ার্ড বা সিং আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন জাস্ট, জাস্ট নাও, এভার, নেভার, ইয়েট, স্টিল, অলরেডি, রিসেন্টলি, লেটলি, সোফার। এই ওয়ার্ডগুলো থাকলে আমরা সেটা বুঝে যাব এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে জাস্ট, জাস্ট নাও, এভার, নেভার, ইয়েট, স্টিল, অলরেডি, রিসেন্টলি, লেটলি, সোফার, এই যে ওয়ার্ডগুলো আছে সেগুলো থাকলে আমরা কি বলে দিব? সেটা বাক্যটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নট পাস্ট পারফেক্ট, অনলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আই জাস্ট অ্যারাইভ হিয়ার, তো এটা হচ্ছে আই জাস্ট অ্যারাইভ, তাহলে জাস্ট আছে তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ প্লাস V3, তাহলে আই হ্যাভ অ্যারাইভড। জাস্টটা হচ্ছে আমরা যেখানে সুইটেবল বসাতে পারি। এরপরে হি অলরেডি ডু দ্য ওয়ার্ক, তাহলে হি আছে, হির জন্য অবশ্যই হ্যাজ হবে, তাহলে হি হ্যাজ অলরেডি ডু এর V3 হচ্ছে ডান, V3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এর সিং গুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট করতে পারবো। এবার আমরা যাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ডিটেইলড ক্লাস, সেখানে আমাদের লিংকে অবশ্যই থাকবে, টেন্সের ক্লাসে আমরা গেলে দেখতে পারবো। তো অনেকক্ষণ ধরে চলছে, পিরিয়ড অফ টাইম, এরূপ অর্থে ফর, এবং অনেক আগের মুহূর্ত থেকে চলছে, এরূপ অর্থে হচ্ছে সিন্স ব্যবহৃত হয়। হলে ভার্ব অর্থাৎ ফর এবং সিন্স থাকলে আমরা সেক্ষেত্রে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তাহলে আমরা কখন ব্যবহার করতে পারি পারফেক্ট? আমরা হচ্ছে যখন দেখবো এরকম অনেকক্ষণ ধরে চলছে বা অনেক আগের মুহূর্ত থেকে চলছে, সেই ক্ষেত্রগুলোতে আমরা ফর এবং সিন্স ব্যবহার করব। যেমন হি স্লিপস ফর 3 আওয়ার্স, ফর আছে এবং 3 আওয়ার্স 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, তাহলে স্লিপ আছে তাহলে কি হবে? হ্যাজ বিন স্লিপিং। এরপরে আছে ইট রেইন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এরপরে হি ইল ফর 3 days, এই বাক্যটা মোস্ট কমন, এটা প্রায় পরীক্ষায় এসে থাকে। তাহলে হি ইল ফর 3 days, তাহলে হি হ্যাজ বিন ইল ফর 3 days। তো মোস্ট অফ দ্য ভুল যেটা আমরা করে থাকি সেটা লিখি হি হ্যাজ বিন, যেহেতু রেইনিং স্লিপিং বলতেছি আমরা ইলিং ফর 3 days, বাট ইলের সঙ্গে তো আইএনজি হয় না,
তাহলে যে ভার্ব সেটাই হবে হি হ্যাজ বিন ইল ফর 3 days। ওকে, এরপর আমরা আসি নেক্সটে ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্ট ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে এমন বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়ে থাকে। যেমন she complete the work by noon, অর্থাৎ সে দুপুরে কাজটি করে থাকবে বা করবে। তো সে তো এখন করছে না, সে অতীতেও করেনি, অর্থাৎ ইন ফিউচার সে করবে। এই ক্ষেত্রগুলোতে বলা হয়েছে ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে এমন বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে she will have completed, তাহলে she will have completed the work বাই নুন। তাহলে এখানে পারফেক্ট এর গঠন অনুযায়ী হ্যাভ বসিয়েছে এবং উইল হচ্ছে ফিউচারের জন্য এবং হ্যাভ এর সাথে ভার্বের ৩ নাম্বার ফর্ম বসিয়েছে। তো এই ছিল হচ্ছে ভার্ব ডিপেন্ড অন টেন্স এর যে ক্লাসটুকু। তো আবারও বলে দেই মনে রাখার জন্য কোনটা কোনটা মনে রাখতে হবে। আমাদের এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর চেনার জন্য যে জিনিসটা ছিল ২ নাম্বার যে রুলস সেটা, এবং আমাদের মনে রাখতে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য ৩ নাম্বার রুলস, এবং আমাদের আরেকটা লাগতেছে পাস্ট ইনডিফিনিট এর জন্য ৫ নাম্বার রুলস। এরপরে পাস্ট পারফেক্ট এর জন্য প্রেজেন্ট পারফেক্ট এর জন্য ৬ নাম্বার রুলস। এই তো এই কয়টা জিনিস হচ্ছে আমাদের প্রায় মুখস্থ রাখতে হবে। এগুলো মাথার মধ্যে সেভ রাখলে যদি বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু হয়ে যাবে। তো আশা করি প্রত্যেকটা জিনিস সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের পেজেও মেসেজ দিয়ে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা সেগুলো নিয়ে হয়তো ভিডিও অথবা আপনার মেসেজে রিপ্লাই দিয়ে অ্যানসারটা দিতে পারবো। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আমরা এই ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।